নমস্কার বন্ধুরা, টপ র্যাঙ্ক লার্নিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা কিনা নারী শিক্ষা ও কল্যাণ প্রকল্প। ঠিক আছে, এখান থেকে প্রতি বছরই প্রায় 6 থেকে 7টা কোশ্চিন পড়েই। তো আমি কিছু মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এর মধ্যেই সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু কভার হয়ে যাবে। ঠিক আছে, তো বেশি দেরি না করে শুরু করা যাক। ওকে, আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে সেটা কি না, প্রশ্ন নাম্বার 1 বলছে কি জেন্ডার কোন ধারণার সঙ্গে সম্পর্কিত? অপশন এ জৈবিক পরিচয়, সামাজিক নির্মাণ, বয়স না পেশা। অবশ্যই এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ সামাজিক নির্মাণ। কেন? কারণ জেন্ডার বা লিঙ্গ একটি সামাজিক নির্মাণ যা সমাজ দ্বারা নির্ধারিত হয়। এটি পুরুষ এবং নারীর জন্য সামাজিক ভূমিকা, আচরণ এবং কার্যকলাপ এবং বৈশিষ্ট্যগুলিকে বোঝায়, যা একটি নির্দিষ্ট সমাজ উপযুক্ত বলে মনে করে। এটি জৈবিক বৈশিষ্ট্য নয়, বরং সাংস্কৃতিক সামাজিক প্রত্যাশা থেকে উদ্ভূত। ঠিক আছে, তো প্রত্যেকটা কোশ্চেন যখন আমরা আলোচনা করব তার কিছু ব্যাখ্যাও আমরা আলোচনা করে নেব এখানে। যেমন প্রশ্ন নম্বর 2 বলছে সেক্স বলতে এখানে কি বোঝাচ্ছে? অপশন এ বলছে সামাজিক ভূমিকা, 2 বলছে জৈবিক বৈশিষ্ট্য, 3 বলছে শিক্ষা, 4 নম্বর অপশন বলছে অর্থনৈতিক অবস্থা। তো এখানে অবশ্যই অপশন বি, দ্যাট ইজ জৈবিক বৈশিষ্ট্য হয়ে যাবে। ব্যাখ্যা কি বলছে দেখো না, সেক্স বা যৌনতা জৈবিক এবং শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যগুলিকে বোঝায় যা পুরুষ এবং নারীকে সংজ্ঞায়িত করে। এর মধ্যে রয়েছে প্রজনন অঙ্গ, ক্রোমোজোম, হরমোন ও অন্যান্য শারীরিক বৈশিষ্ট্য। এটি জন্মগত এবং জৈবিক, সামাজিক নয়। ঠিক আছে, এটা কিন্তু জন্মগত এবং জৈবিক, সামাজিক নয় অবশ্যই। ঠিক আছে, প্রশ্ন নম্বর 3 নম্বর কি বলছি দেখো। প্রশ্ন 3 বলছে জেন্ডার স্টিরিওটাইপ এর একটি উদাহরণ কোনটি? অপশন এ মহিলারা রান্না করবে, অপশন বি ছেলেরা খেলাধুলা করবে, অপশন সি পুরুষরা বেশি শক্তিশালী, অপশন ডি উপরের সবগুলোই। তাহলে এখানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, উপরের সবগুলোই। কেন? জেন্ডার স্টিরিওটাইপ বলছে না, তো এখানে ব্যাখ্যা কি বলছে দেখো, জেন্ডার স্টিরিওটাইপ হলো লিঙ্গ সম্পর্কিত সাধারণীকৃত এবং প্রায়শই ভুল বিশ্বাস। ঠিক আছে, মানে এগুলো নির্দিষ্ট লিঙ্গের জন্য নির্দিষ্ট ভূমিকা, আচরণ এবং বৈশিষ্ট্য নির্ধারণ করে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি মহিলারা রান্না করবে, ছেলেরা খেলাধুলা করবে এবং পুরুষরা বেশি শক্তিশালী, এই সবগুলোই স্টিরিওটাইপ যা লিঙ্গ বৈষম্যকে শক্তিশালী করে এবং ব্যক্তির স্বাধীনতা সীমিত করে। দেখো, যখন মহিলারা রান্না করছে, সব মহিলারা আগেকার দিনে মানুষজন এটাই বলতো না যে মহিলা শুধু রান্না করবে, না কাজবাজ করতে পারবে, ছেলেরা শুধুমাত্র মাঠে ঘাটে খাটবে, কাজবাজ করবে, ছেলেরা ইনকাম করবে, মহিলারা শুধু রান্না করবে, এই সমস্ত স্টিরিওটাইপ। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে না, জেন্ডার স্যানিটাইজেশন বলতে কি বুঝি? অপশন এ বলছে লিঙ্গভিত্তিক বৈষম্য বাড়ানো, অপশন বি বলছে লিঙ্গ সমতার সচেতনতা বৃদ্ধি, অপশন সি বলছে নারী পুরুষ আলাদা করা, অপশন ডি বলছে নারীদের প্রত্যাখ্যান করে। তাহলে এখানে অপশন কি হয়ে যাবে না, অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ লিঙ্গ সমতার সচেতনতা বৃদ্ধি। তাহলে লিঙ্গ সমতার সচেতনতা বৃদ্ধি হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে রাইট আনসার। কেন? ব্যাখ্যা কি বলছে দেখো, ব্যাখ্যা বলছে জেন্ডার স্যানিটাইজেশন হলো লিঙ্গ সমতা এবং লিঙ্গভিত্তিক বৈষম্যের সম্পর্কে সচেতনতা বোঝায় বা বোধগম্যতা বৃদ্ধির প্রক্রিয়া। ওকে, এটি মানুষকে লিঙ্গ স্টিরিওটাইপ, পক্ষপাত এবং বৈষম্য চিনতে এবং চ্যালেঞ্জ করতে সাহায্য করে। এর লক্ষ্য হলো একটি আরও ন্যায়সঙ্গত এবং সমতাভিত্তিক সমাজ তৈরি করা, যেখানে সকলের সমান সুযোগ এবং অধিকার রয়েছে। বোঝা গেল?
ওকে, পরবর্তী প্রশ্নে আসা যাক। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন নম্বর 5 বলছে জেন্ডার বায়াস বলতে কি বোঝায়? শিক্ষার সমান সুযোগ, লিঙ্গভিত্তিক পক্ষপাত, আইনের সমান প্রয়োগ, না নারীর ক্ষমতায়ন? অবশ্যই এখানে অপশন বি ইজ দ্য রাইট আনসার, জেন্ডার বায়াস। একটু ব্যাখ্যাটা দেখে নিন। জেন্ডার বায়াস হলো একটি লিঙ্গের প্রতি অন্যায় পক্ষপাত ও বৈষম্য, একটি লিঙ্গের প্রতি অন্যায় পক্ষপাত ও বৈষম্য। ওকে, এটি ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক বা সাংস্কৃতিক স্তরে ঘটতে পারে। ঠিক আছে, উদাহরণস্বরূপ যেমন বলছে কর্মক্ষেত্রে নারীদের কম বেতন দেওয়া, নেতৃত্বের পদে পুরুষদের অগ্রাধিকার দেওয়া, বা শিক্ষায় মেয়েদের কম সুযোগ দেওয়া, এই সবই লিঙ্গ পক্ষপাতের উদাহরণ কিন্তু। বোঝা গেল? প্রশ্ন নম্বর 6 কি বলছে দেখো, প্রশ্ন নম্বর 6 বলছে প্যাট্রিয়ার্চি বলতে কি বোঝায়? না মাতৃতান্ত্রিক সমাজ, না পিতৃতান্ত্রিক সমাজ, না সমানাধিকার সমাজ, না শিশুকেন্দ্রিক সমাজ? আমাদের এইটা মানে কি? অবশ্যই বোঝা যাচ্ছে যে পিতৃতান্ত্রিক সমাজ, পিতৃতান্ত্রিক সমাজ। ব্যাখ্যা কি বলছে দেখো, না প্যাট্রিয়ার্চি হলো একটি সামাজিক ব্যবস্থা যেখানে পুরুষরা প্রাথমিক ক্ষমতা ধারণ করে এবং রাজনৈতিক নেতৃত্ব, নৈতিক কর্তৃত্ব, সামাজিক সুবিধা, হ্যাঁ, এবং সম্পত্তি নিয়ন্ত্রণে প্রাধান্য পায়। ওকে, এই ব্যবস্থায় নারীরা পুরুষদের অধীনস্থ এবং তাদের ভূমিকা সীমিত থাকে। অবভিয়াসলি বোঝা গেল। নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্নে কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 7, জেন্ডার ইকুয়ালিটি বলতে কি বোঝায়? জেন্ডার ইকুয়ালিটি বলতে বোঝাচ্ছে দেখো নারী পুরুষের আলাদা ভূমিকা, নাকি নারী পুরুষের সমান অধিকার, নাকি নারীর শ্রেষ্ঠত্ব, নাকি পুরুষের শ্রেষ্ঠত্ব? এটা তো সবাই জানা কথা। জেন্ডার ইকুয়ালিটি বলতে আমরা অবশ্যই বুঝি নারী পুরুষের সমান অধিকার, এটা আর ব্যাখ্যা করলাম না। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আসা যাক। বলছে জেন্ডার মেইন স্ট্রিমিং বলতে কি বোঝো, বা মেইন স্ট্রিমিংয়ের মূল লক্ষ্য কী? নারীকে ঘরে সীমাবদ্ধ রাখা, না নীতি নির্ধারণে লিঙ্গ সমতা মঞ্চে আনয়ন করা, না পুরুষদের জন্য বিশেষ সুবিধা, না শিশু বিবাহ প্রচার? এখানে জেন্ডার মেইন স্ট্রিমিংয়ের মূল লক্ষ্য কিন্তু অবশ্যই নীতি নির্ধারণে লিঙ্গ সমতায়ন করা। ঠিক আছে, বুঝতে পারলে? যেমন ধরো জেন্ডার মেইন স্ট্রিমিং হলো সকল স্তরে এবং সকল পর্যায়ের নীতি, এটা এক ধরনের নীতি। কর্মসূচি এবং প্রকল্পে লিঙ্গ দৃষ্টিভঙ্গি একীভূত করার কৌশল এটা কিন্তু। এর লক্ষ্য হলো যে নিশ্চিত করা যে সকল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী এবং পুরুষের চাহিদা এবং অভিজ্ঞতা সমানভাবে বিবেচনা করা হয়, যাতে লিঙ্গ সমতা অর্জন করা যায়। বোঝা গেল না? ঠিক আছে, নেক্সট প্রশ্নে আসছে প্রশ্ন 9, বলছে ট্রিপল বার্ডেন কার উপর বেশি পড়ে? ট্রিপল বার্ডেন কার উপর বেশি পড়ে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পুরুষের উপর, মহিলার উপর, শিশুর উপর, না প্রবীণের উপর? অবশ্যই এখানে অপশন বি ইজ দ্য রাইট আনসার, মহিলার উপর। যেমন মহিলার উপর শিশু বার্ডেন কীভাবে হচ্ছে, ট্রিপল বার্ডেন বা ত্রিগুণ বোঝা মহিলাদের উপর পড়ে যায়, একসাথে 3টি ভূমিকা পালন করে। এক হচ্ছে প্রজনন কাজ, দ্যাট ইজ সন্তান লালন পালন, পরিবারের যত্ন। 2 হচ্ছে উৎপাদনশীল কাজ, দ্যাট ইজ বলছে আয়মূলক কাজ। ঠিক আছে, এবং 3 নম্বর কি না সামাজিক কাজ, দ্যাট ইজ সম্প্রদায়ের কাজ। এই 3টি দায়িত্ব একসাথে পালন করা মহিলাদের জন্য অত্যন্ত চাপের এবং তাদের সময় ও শক্তি সীমিত করে। বোঝা গেল? এটাকেই বলা হয় ট্রিপল বার্ডেন। তাহলে ট্রিপল বার্ডেনের এখানে 3টে কাজ, এক হচ্ছে প্রজনন কাজ, দ্যাট ইজ সন্তান লালন পালন, পরিবারের যত্ন করা। 2 কি না 2 হচ্ছে উৎপাদনশীল কাজ, উৎপাদনশীল কাজ মানে আয়মূলক কাজ। আর 3 হচ্ছে সামাজিক কাজ, দ্যাট ইজ সম্প্রদায়ের কাজ। হ্যাঁ, এই 3টে দায়িত্ব একসাথে পালন করা মহিলাদের জন্য অত্যন্ত চাপের হয়ে যায় আর তাদের সময় ও শক্তি সীমিত থাকে। তাই ট্রিপল বার্ডেন কার উপর বেশি পড়বে? অবশ্যই মহিলার উপর বেশি পড়বে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 10 কি বলছে দেখো, গ্লাস সেলিং বলতে কি বোঝাচ্ছে? স্বচ্ছ ঘরের ছাদ,
না নারীর অদৃশ্য বাধা, না পুরুষ আধিপত্য, না শিক্ষার সীমাবদ্ধতা? অবশ্যই অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ নারীর নারীর অদৃশ্য বাঁধা। তাহলে এখানে অবশ্যই অপশন বি রাইট আনসার। ঠিক আছে, নারীর অদৃশ্য বাঁধা। ব্যাখ্যা কি বলছে দেখো, না ব্যাখ্যা বলছে গ্লাস সিলিং বা কাঁচের ছাদ একটি রূপক যা নারী এবং সংখ্যালঘুদের কর্মজীবনের উচ্চ পদে পৌঁছানোর ক্ষেত্রে অদৃশ্য, কিন্তু বাস্তব বাধাগুলিকে বোঝায়। ঠিক আছে, অদৃশ্য কিন্তু বাস্তব বাধাগুলিকে বোঝায়। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞা নেই, তবুও সাংগঠনিক সংস্কৃতি এবং পক্ষপাত এবং স্টিরিওটাইপের কারণে নারীরা শীর্ষ নেতৃত্বের পদে পৌঁছাতে পারেন না। এটি একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী বাধা। ঠিক আছে, গ্লাস সিলিং তার মানে এটা নারীদের অদৃশ্য একটি বাধা। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা একটা কোশ্চেন। আচ্ছা, পরের প্রশ্নে আসা যাক। পরের প্রশ্ন আসছে যে প্রশ্ন নম্বর 11 বলছে জেন্ডার ন্যাচারাল বিহেভিয়ার মানে কি বোঝায়? লিঙ্গভিত্তিক বিচার, না পক্ষপাতহীন বিচার আচরণ, না হচ্ছে যে পুরুষকে সমর্থন করা, না নারীকে সমর্থন করা? অবশ্যই অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ পক্ষপাতহীন আচরণ। কেন বলছি দেখো, জেন্ডার ন্যাচারাল বিহেভিয়ার কি না, এটা হচ্ছে এমন এক ধরনের আচরণ যা লিঙ্গের ভিত্তিকে কোনো পক্ষপাত বা বৈষম্য করে না। এটি সকল লিঙ্গের মানুষের সমানভাবে এবং ন্যায্যভাবে আচরণ করে। লিঙ্গ স্টিরিওটাইপ বা পূর্ব নির্ধারণ দ্বারা প্রভাবিত না হয়ে না, এটা কিন্তু হয় না। ঠিক আছে, আর এই ধরনের আচরণ লিঙ্গ সমতা প্রচার করে এবং একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করে অবশ্যই। ঠিক আছে, জেন্ডার ন্যাচারাল বিহেভিয়ার। এবারে বলছি দেখো কোশ্চেন নাম্বার 12 বলছে ভায়োলেন্স এগেনস্ট উমেন, VAW, ভায়োলেন্স এগেনস্ট উমেন এর মধ্যে কোনটি পড়ে? যৌন হেনস্থা, না ইউটিজিং, না হচ্ছে গর্ভাস্থ হিংসা, না সবগুলো? অবশ্যই এখানে কিন্তু সব অপশানগুলোই কারেক্ট হয়ে যাবে। দ্যাট ইজ যৌন হেনস্থা, ইউটিজিং, তারপরে গর্ভস্থ হিংসা, এগুলো সবগুলোই। যেমন ধরো ভায়োলেন্স এগেনস্ট ওমেন, দ্যাট ইজ VAW, বা নারী প্রতি সংহিস্তা একটি কি বলছে না ব্যাপক শব্দ যা নারীর বিরুদ্ধে সকল ধরনের শারীরিক, যৌন এবং মানসিক এবং অর্থনৈতিক সংস্থাকে অন্তর্ভুক্ত করছে। ঠিক আছে, এর মধ্যে রয়েছে যৌন হেনস্থা, ইউটিজিং, গর্ভাস্থ হিংসা, ধর্ষণ, পণ প্রথা, বাল্যবিবাহ, অ্যাসিড হামলা এবং মানব প্রচার। এগুলোও কিন্তু অপশান থাকতে পারে। এই সবগুলি কিন্তু নারীর মানবাধিকার লঙ্ঘন। ঠিক আছে, বোঝা গেল? ওকে, নেক্সট অপশান আসছি, দেখছো নেক্সট কোশ্চেন কি না 13 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, জেন্ডার রোল জন্মগত নয় বরং ড্যাশ সামাজিকভাবে শেখা যায়, না ডাক্তার দ্বারা নির্ধারিত হয়, না সরকার দ্বারা মানে চাপানো, না ধর্মীয় কারণে জন্মানো? অবশ্যই জেন্ডার রোল জন্মগত নয় বরং এটা একটা সামাজিকভাবে শেখার কাজ। ঠিক আছে, এটা জেন্ডার রোল কিন্তু বা লিঙ্গ ভূমিকা জন্মগত বা জৈবিক নয়, কিন্তু অবশ্যই নয়, বরং একটা সামাজিকভাবে নির্মিত এবং শেখা। শিশুরা পরিবার, বিদ্যালয়, গণমাধ্যম এবং সমাজ থেকে শেখে যে তাদের লিঙ্গের জন্য কোন আচরণ, কাজ এবং ভূমিকা উপযুক্ত। ঠিক আছে, এটাই কিন্তু জেন্ডার রোল। আর এই ভূমিকা সংস্কৃতি বা এবং সময়ের সাথে পরিবর্তিত হয়, যা প্রমাণ করে যে এগুলো সামাজিক নির্মাণ বা জৈবিক নয়। বোঝা গেল? নেক্সট আসা যাক। নেক্সট বলছে জেন্ডার স্যানিটাইজেশনের সবচেয়ে প্রয়োজন কোথায়? স্যানিটাইজেশন সবচেয়ে প্রয়োজন কোথায়? পরিবার, বিদ্যালয়, কর্মক্ষেত্র, না সব ক্ষেত্রে? অবশ্যই এখানে সমস্ত জায়গায় কিন্তু জেন্ডার স্যানিটাইজেশন প্রয়োজন। ঠিক আছে, সকল ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন, যেমন পরিবার, বিদ্যালয়, কর্মক্ষেত্র, সরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, সমাজের সকল স্তরে এটা কিন্তু প্রয়োজন। পরিবারের এটি শুরু হয়, বিদ্যালয়ে শক্তিশালী হয়, আর কর্মক্ষেত্রে প্রয়োগ করা হয়। শুধুমাত্র একটি সর্বব্যাপী পদ্ধতির মাধ্যমেই আমরা লিঙ্গ সমতা অর্জন করতে পারি এবং লিঙ্গভিত্তিক বৈষম্য সংহিষ্ণুতা দূর করতে পারি। ঠিক আছে, মানে সহিংসতা আমরা এইখান থেকেই দূর করতে পারবো অবশ্যই। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন হচ্ছে বলছে সহিংসতার কারণ এবং সামাজিকরণ।
কি বলছে 15 নম্বর প্রশ্ন, নারীর প্রতি সহিংসতার একটি প্রধান কারণ লেখো। তাহলে নারীর প্রতি সহিংসতার প্রধান কারণ কি? মাতৃতান্ত্রিক সমাজ কি, না পিতৃতান্ত্রিক মানসিকতা, না উচ্চশিক্ষা, না নারীর কর্মসংস্থান? অবশ্যই অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ পিতৃতান্ত্রিক মানসিকতা। নারীর প্রতি সহিংসতার একটি প্রধান মূল কারণ হচ্ছে কিন্তু পিতৃতান্ত্রিক মানসিকতা এবং সামাজিক কাঠামো, দুটোই হবে। এখানে অপশন নেই সামাজিক কাঠামো, যেহেতু হবে না, ছেড়ে দিন। তাহলে পিতৃতন্ত্রে পুরুষদের শ্রেষ্ঠত্ব এবং নারীদের অধীনতা স্বাভাবিক বলে মনে করা হচ্ছে, এটা সবাই জানো। এই মানসিকতা নারীকে পুরুষের সম্পত্তি বা নিয়ন্ত্রণের বস্তু হিসেবে দেখা হয়, ঠিক আছে, যা সহিংসতাকে ন্যায্যতা দেয় এবং স্থায়ী করে। বোঝা গেল? লিঙ্গ সমতা অর্জনের জন্য এই মানসিকতা পরিবর্তন অপরিহার্য, অবশ্যই পরিবর্তন করা দরকার আমাদের। জেন্ডার সোশ্যালাইজেশন কোথায় থেকে শুরু হচ্ছে? বিদ্যালয়, না পরিবার, না সমাজ, না গণমাধ্যম? অবশ্যই সোশ্যালাইজেশন পরিবার থেকে শুরু হচ্ছে। যেমন ধরো, জেন্ডার সোশ্যালাইজেশন বা লিঙ্গ সামাজিকরণ পরিবার থেকে শুরু হয়। জন্মের পর থেকেই শিশুরা তাদের পরিবার থেকে লিঙ্গ ভূমিকা, প্রত্যাশা এবং আচরণ শিখতে শুরু করে। পিতামাতা ও পরিবারের সদস্যরা খেলনা, পোশাক, কাজ, আচরণের মাধ্যমে শিশুদের উপযুক্ত লিঙ্গ আচরণ শেখান। পরবর্তীতে বিদ্যালয়, সমাজ এবং গণমাধ্যম এই প্রক্রিয়াকে শক্তিশালী করছে। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসা যাক। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, 17 নম্বর প্রশ্ন, জেন্ডার পে গ্যাপ বলতে কি বোঝায়? সমান বেতন, না নারী পুরুষ বেতনে বৈষম্য, না বেতন বৃদ্ধি, না সরকারি ভাতা? অবশ্যই অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ নারী পুরুষ বেতন বৈষম্য। এক্ষুনি একটু আগে বলেছিলাম যে নারীদের কম বেতন দেওয়া হয়, তো এখানেই আসছে যে জেন্ডার পে গ্যাপ। তাহলে জেন্ডার পে গ্যাপ বা লিঙ্গ বেতন বৈষম্য হলো নারী এবং পুরুষদের মধ্যে গড় আয়ের পার্থক্য। একই কাজ বা সমান মূল্যের কাজের জন্য নারীরা সাধারণত পুরুষদের তুলনায় কম বেতন পান। আর এই বৈষম্য লিঙ্গ পক্ষপাত এবং পেশাগত পৃথকীকরণ, কর্মজীবনে বাধা এবং অবমূল্যায়নের ফলাফল, ঠিক আছে। এটি অর্থনৈতিক অসমতা এবং নারীর ক্ষমতায়নের একটি প্রধান বাধা। দেখবে যখন ছোটদের বাচ্চাদের যে প্রাইভেট স্কুলও হয় না, স্কুলগুলো, সেইগুলোতে কিন্তু ওই বেশিরভাগ মহিলা টিচারকে আমরা নিয়েই থাকি। কেন নিয়ে থাকি? কারণ ওদেরকে বেতন কম দিতে হয়। ওই বেতনে কি কোনো পুরুষ কাজ করবে? করবে না। তো জেন্ডার পে গ্যাপ এখানে আমি একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরকম অনেক উদাহরণ রয়েছে। যেমন প্রশ্ন নম্বর 18 কি বলছে দেখো, প্রশ্ন নম্বর 18 বলছে ইন্টারসেকশনালিটি শব্দটি প্রথম ব্যবহার করেন কোথায়? ব্যবহার করেন কে? বেটি ফ্রিডান, না কিম্বারলে ক্রেনসো, না হচ্ছে সিমন দ্য বোভয়ার, না জন রাসেল? অবশ্যই কি হবে না অপশন বি ইজ দ্য রাইট আনসার। এটা কিন্তু জেনারেল নলেজ টাইপ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতেও পারে, মানে আসার চান্স খুব বেশি, ঠিক আছে। তো এটা কি হবে না কিম্বারলে ক্রেনসো, ঠিক আছে, কিম্বারলে ক্রেনসো হচ্ছে রাইট আনসার। এই শব্দটা কোথা থেকে কত সালে ব্যবহার হয়েছিল না 1989 সালে আমেরিকান আইনবিদ এবং নাগরিক অধিকার কর্মী কিম্বারলে ক্রেনসো ব্যবহার করেন। তাহলে কিম্বারলে ক্রেনসো একজন কিন্তু আমেরিকান আইনবিদ ছিল এবং নাগরিক অধিকার কর্মী কিম্বারলে ক্রেনসো, ঠিক আছে। এটি একটি কাঠামো যা বোঝায় কিভাবে লিঙ্গ, জাতি ও শ্রেণী, যৌনতা, অক্ষমতা ও অন্যান্য পরিচয়ের বিভাগ ওভারল্যাপ করে পরস্পর সংযুক্ত বৈষম্য এবং সুবিধার ব্যবস্থা তৈরি করে। এটি বৈষম্যের জটিলতা বোঝাতে সাহায্য করে, ঠিক আছে। নেক্সট চলে আসা যাক। নেক্সট কি বলছে দেখো, প্রশ্ন নম্বর 19 বলছে ডবল স্ট্যান্ডার্ড বিদ্যমান থাকে কোথায়? লিঙ্গভিত্তিক আচরণে, শারীরিক বৈশিষ্ট্যে, না অর্থনৈতিক নীতিতে, না আবহাওয়া পরিবর্তনে? অবশ্যই অপশন ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ লিঙ্গভিত্তিক আচরণে। ডবল স্ট্যান্ডার্ড মানে হচ্ছে দ্বৈতমান, হলো একই আচরণ বা পরিস্থিতির জন্য
নারী এবং পুরুষের প্রতি ভিন্ন প্রত্যাশা ও বিচার। ঠিক আছে, উদাহরণস্বরূপ যদি বলি, একজন পুরুষের একাধিক সম্পর্ক স্বাভাবিক বলে বিবেচিত হতে পারে, কিন্তু একই আচরণের জন্য একজন নারীকে নিন্দা করা হয়। এটাই হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এই দ্বৈতমান লিঙ্গ বৈষম্য এবং অসমতা স্থায়ী করে এবং নারীরা স্বাধীনতা সীমিত করে। নারীর স্বাধীনতা সীমিত করে, এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি। আচ্ছা, এমপাওয়ারমেন্ট বলতে কী বোঝায়? পরের প্রশ্নে বলছে অধিকার হরণ করা, না অধিকার প্রদান এবং সক্ষমতা বৃদ্ধি করা, না দমন নীতি, না অসমতা বৃদ্ধি। অবশ্যই অপশন বি, দ্যাট ইজ অধিকার প্রদান ও সমতা বৃদ্ধি। ঠিক আছে, এমপাওয়ারমেন্ট বলতে বা ক্ষমতায়ন হচ্ছে ব্যক্তি ও গোষ্ঠীকে তাদের জীবনের উপর নিয়ন্ত্রণ নিতে, সিদ্ধান্ত নিতে এবং তাদের অধিকার দাবি করতে সক্ষম করার প্রক্রিয়া। ঠিক আছে, এবং নারীর ক্ষমতায়ন মানে নারীদের শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক সুযোগ, রাজনৈতিক অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের সমান অধিকার এবং সক্ষমতা প্রদান করা। এটি লিঙ্গ সমতার একটি মূল উপাদান বলতে পারা যায়। ওকে, পরবর্তী প্রশ্নে আসা যাক। প্রশ্ন নম্বর 21 কি বলছে দেখো। প্রশ্ন নম্বর 21 বলছে সাংবিধানিক অধিকার। যেমন প্রথম প্রশ্ন দেখো যে ভারতীয় সংবিধানে সমতার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? অনুচ্ছেদ নাম্বার 14, দ্যাট ইজ আর্টিকেল 14তে আমাদের এটা রয়েছে, ভারতীয় সংবিধানের সমতার অধিকার। তা আর্টিকেল 14তে কী কী রয়েছে, কী জিনিস রয়েছে? ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 14 আইনের সামনে সমতা এবং আইনের সমান সুরক্ষার অধিকার প্রদান করে। এটি বলে যে রাষ্ট্র ভারতের ভূখণ্ডে কোনো ব্যক্তিকে আইনের সামনে সমতা এবং আইনের সমান সুরক্ষা থেকে বঞ্চিত করতে পারবে না বা করবে না। এটি মৌলিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং লিঙ্গ সমতার ভিত্তি। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো 22 নম্বর বলছে আর্টিকেল 15(3) কী অনুমতি দেয়? আর্টিকেল 15(3) কী অনুমতি দেয়? না সংখ্যালঘুদের জন্য বিশেষ সুবিধা, নাকি শিশু এবং মহিলাদের জন্য বিশেষ বিধান, না মৌলিক কর্তব্য, না ধর্মীয় স্বাধীনতা। অবশ্যই অপশন বি, শিশু এবং মহিলাদের জন্য বিশেষ বিধান। অপশন বি ইজ দ্য রাইট আনসার। দ্যাট ইজ সংবিধানের অনুচ্ছেদে 15(3)তে কী বলছে দেখো, মানে 15(3)তে কী বলছে না রাষ্ট্রকে মহিলা এবং শিশুদের জন্য বিশেষ বিধান তৈরি করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং এটি স্বীকার করে যে ঐতিহাসিক এবং সামাজিক বৈষম্যের কারণে মহিলা এবং শিশুদের বিশেষ সুরক্ষা এবং সহায়তা প্রয়োজন। আর এই বিধান ইতিবাচক পদক্ষেপে এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তি প্রদান করছে। ঠিক আছে, ওকে। 23 নম্বর প্রশ্নে আসা যাক। 23 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, আর্টিকেল 39D বলতে কী বোঝায়? উপভোক্তা অধিকার, না সমান মজুরি, না বিবাহ বিচ্ছেদ, না কর কাঠামো। অবশ্যই এখানে আর্টিকেল 39D মানে হচ্ছে সমান মজুরি দেওয়া। সংবিধানের অনুচ্ছেদে 39D রাষ্ট্রকে নির্দেশক নীতির অংশ, রাষ্ট্র নির্দেশক নীতির অংশ এটি একটি, কিন্তু এবং এটি বলে যে পুরুষ এবং নারী উভয়ের জন্য সমান কাজের জন্য সমান মজুরি থাকবে। ঠিক আছে, আর্টিকেল 39D কিন্তু এটা বলে। এটি লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য দূর করার লক্ষ্য রাখে এবং অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করে। যদিও এই এটা হচ্ছে আইনত প্রয়োগযোগ্য নয়, তবুও এটি আইন প্রণয়ন এবং নীতি নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা। বোঝা গেল? আচ্ছা পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে আর্টিকেল 51AE এর মূল বিষয় কি? পরিবেশ রক্ষা করা, না নারীর মর্যাদা রক্ষা করা, না কর প্রদান করা, না নির্বাচন। অবশ্যই অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ নারীর মর্যাদা রক্ষা করা। ঠিক আছে, সংবিধানের অনুচ্ছেদে 51AE মৌলিক কর্তব্যের অংশ। এটা একটা মৌলিক কর্তব্যের অংশ এবং এটি প্রতিটি নাগরিকের কর্তব্য হিসেবে নারীর মর্যাদার জন্য অপমানজনক প্রথা ত্যাগ করার কথা বলে এবং এটি সমাজে নারীর সম্মান এবং মর্যাদা রক্ষার জন্য নাগরিকদের দায়িত্ব নির্ধারণ করে এবং লিঙ্গভিত্তিক হিংসতার এবং বৈষম্যের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা প্রদান করে। ঠিক আছে, নেক্সট আসছি। নেক্সট কি বলছে দেখো, প্রশ্ন নম্বর 25 কি বলছে দেখো, আইপিসি 498 কোন অপরাধের সঙ্গে যুক্ত? চুরি, না পণ প্রথা সংক্রান্ত নির্যাতন, না জালিয়াতি, না দুর্নীতি। অবশ্যই এটা অপশন
বি পণ প্রথা সংক্রান্ত নির্যাতন। ভারতীয় দণ্ডবিধির ধারা 498A স্বামী বা তার আত্মীয়দের দ্বারা নারীর প্রতি নিষ্ঠুরতার জন্য শাস্তির বিধান করছে। ঠিক আছে, এটি বিশেষভাবে পণ সংক্রান্ত নির্যাতন এবং গর্ভাস্থ সহিংসতার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। এই ধারা অনুযায়ী অপরাধকেও, ঠিক আছে, অজামিনযোগ্য এবং 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। এখানে কিন্তু কোনো জামিন টামিন নেই। এই ধারাতে যদি কেউ কেস করে তাহলে তাকে মিনিমাম 3 বছর কারাদণ্ডে রাখা হবে এবং জরিমানা করা হবে। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, পস্কো অ্যাক্ট 2012 কার সুরক্ষা নিশ্চিত করে? শিশু, বৃদ্ধ, না গর্ভবতী মহিলা, না সরকারি কর্মচারী? পস্কো অ্যাক্ট আমরা সবাই জানি শিশুর সুরক্ষা নির্ধারণ করে। এটা যদি আরও একবার পড়া হয় তাহলে দেখো পস্কোর ফুল ফর্মও আসতে পারে, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট 2012তে এটা এসেছে। শিশুদের যৌন নির্যাতন, যৌন হয়রানি, তারপরে পর্নোগ্রাফি থেকে সুরক্ষা প্রদান করে। এই আইন 18 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য প্রযোজ্য এবং এটি শিশু বান্ধব পদ্ধতি, দ্রুত বিচার এবং কঠোর শাস্তির বিধান করছে। এটি শিশু অধিকার সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ আইন কিন্তু। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটি। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, প্রশ্ন নম্বর 27, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট। তাহলে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট পাস হয় কত সালে? 1955, 1961, 1975, না 1986? অবশ্যই 1961 সালে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট পাস হয়। ডাউরি প্রহিবিশন অ্যাক্ট কী বলছে দেখো, 1961 সালে ভারতের পণ প্রথা নিষিদ্ধ করার জন্য প্রণীত হয়েছিল এবং এই আইন পণ দেওয়া, নেওয়া বা দাবি করা 3টি অপরাধ হিসেবে ঘোষণা করে। পণের জন্য শাস্তি 5 বছর পর্যন্ত কারাদণ্ড আর 15,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যদিও আইনে রয়েছে, তবুও পণ প্রথা ভারতীয় সমাজে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে রয়েই গেছে প্রায়। এর কার্যকর করা প্রয়োজন আছে আমাদের। ঠিক আছে, বেশিরভাগ দেখবে বিহারে এই পণ প্রথাটা ভীষণভাবে প্রচলিত। ঠিক আছে, তারপরে দেখবে প্রশ্ন নাম্বার 28 কি বলছে দেখো, PCPNDT অ্যাক্ট উদ্দেশ্য কি? PCPNDTর অ্যাক্টের উদ্দেশ্যটা কি? নারী শিক্ষা, নাকি গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ণয় রোধ, নাকি মহিলাদের কর্মসংস্থান, নাকি প্রস্তুতি ভাতা? অবশ্যই অপশান বি ইজ দ্য রাইট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। কি বলছে, গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ণয় রোধ করা। ঠিক আছে, PCPNDT এর পুরো নামটাও একবার জেনে নিই, যেমন প্রি কনসেপশন অ্যান্ড প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্ট 1994 এটা এসেছে। গর্ভধারণের পূর্বে আর প্রসব পূর্ব লিঙ্গ নির্ণয় বা লিঙ্গ নির্বাচনী গর্ভপাত নিষিদ্ধ করে। ঠিক আছে, এই আইন দ্বারা আমরা কিন্তু আগে থেকে বলতে পারবো না, আগে থেকে বলা এই জন্য বারণ রয়েছে প্রত্যেকটা জায়গাতেই, প্রত্যেকটা হসপিটালেতেই। ঠিক আছে, যে আগে থেকে ছেলে হয়েছে কি মেয়ে হবে কি ছেলে হবে সেটা আমরা কিন্তু বলতে পারবো না। এটা কিন্তু একটা আইনের মধ্যে পড়ছে, অ্যাক্টের মধ্যে পড়ছে। এই আইনের উদ্দেশ্য হচ্ছে কন্যা ভ্রূণহত্যা রোধ করা। কেন এটা আইন হিসেবে গণ্য হয়েছে না, এটা হচ্ছে যে কন্যা ভ্রূণহত্যা যাতে রোধ করা হয় সেই জন্য আর কি। ঠিক আছে, হাস্যমান শিশু লিঙ্গ অনুপাত উন্নত করা। ওকে, এটি লিঙ্গ নির্ধারণ পরীক্ষা পরিচালনাকারী চিকিৎসা বা পেশাদারদের জন্য কঠোর শাস্তির বিধান করছে। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলছে দেখো, প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 কার্যকর হয় কত সালে? কার্যকর কিন্তু হয়েছিল 1 বছর পরে, দ্যাট ইজ 2006। ওকে, ঠিক আছে, প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 পাস হয়েছিল কিন্তু 2005 সালে, কিন্তু কার্যকর হয়েছিল 26 অক্টোবর 2006 সালে। এটা মনে রাখবে যে এটা কার্যকর কত সালে, কত তারিখে হয়েছিল না, 26 অক্টোবর 2006 থেকে। এই আইন কিন্তু গর্ভাস্থ হিংসতা থেকে নারীদের সুরক্ষা প্রদান করছে। ঠিক আছে,
প্রদান করছে এবং শারীরিক, যৌন, তারপর হচ্ছে মৌখিক, আবেগিক এবং অর্থনৈতিক নির্যাতন সকল ধরনের গর্ভাস্থ সহিংসতাকে অন্তর্ভুক্ত করছে। প্রত্যেকটাই এখানে সহিংসতাকে অন্তর্ভুক্ত করছে। এটি নারীদের আবাসন, রক্ষণাবেক্ষণ, হেফাজতের অধিকার প্রদান করছে। আর প্রশ্ন নম্বর 30 কী বলছে দেখো, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট ডিভি অফিসার নিয়োগ করে কেন্দ্র নাকি রাজ্য সরকার নাকি মিউনিসিপ্যালিটি নাকি এনজিও? অবশ্যই এখানে রাজ্য সরকার এটা ডিভি অফিসার নিয়োগ করে। ডোমেস্টিক ভায়োলেন্স দ্যাট ইজ ডিভি, ঠিক আছে, রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট অনুযায়ী রাজ্য সরকার প্রোটেকশন অফিসার বা ডিভি অফিসার নিয়োগ করে। এই অফিসাররা গর্ভাস্থ সহিংসতার শিকার নারীদের সহায়তা প্রদান করেন এবং তাদের অধিকার সম্পর্কে অবহিত করেন এবং আইনি সহায়তা প্রদান করেন, ঠিক আছে। আদালতে তাদের প্রতিনিধিত্ব করেন এবং তারা আইনের কার্যকর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বোঝা গেল? ওকে, নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, 31, ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট মাতৃত্বকালীন ছুটি কত সপ্তাহের হয়? তাহলে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্টে মাতৃত্বকালীন ছুটি কত সপ্তাহের হয় না 26 সপ্তাহ পর্যন্ত আমরা হচ্ছে ছুটি দিই, ঠিক আছে, 26 সপ্তাহ পর্যন্ত। ম্যাটারনিটি বেনিফিট অ্যামেন্ডমেন্ট দ্যাট ইজ অ্যাক্ট 2017 অনুযায়ী আমরা কি বলছি দেখো, কর্মজীবী মহিলাদের মাতৃত্বকালীন ছুটি 12 সপ্তাহের থেকে বৃদ্ধি করে কত সপ্তাহ করা হয়েছে? 26 সপ্তাহ করা হয়েছে। তাহলে প্রথমে কিন্তু 12 সপ্তাহ ছিল, এখন কি কত সপ্তাহ হয়েছে না 26 সপ্তাহ করা হয়েছে। এটি প্রথম 2 সন্তানের জন্য প্রযোজ্য, তৃতীয় সন্তানের জন্য ছুটি 12 সপ্তাহ, ঠিক আছে। এবং এই সংশোধনী মা এবং শিশুর স্বাস্থ্য এবং কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে। বোঝা গেল? এবং এটি নারীর কর্মজীবন এবং মাতৃত্বের মধ্যে ভারসাম্য রক্ষার সহায়তা করে। আর হচ্ছে প্রশ্ন নম্বর, নেক্সট প্রশ্ন 32 নম্বর কী বলছে দেখো, নির্ভয়া ফান্ড চালু কবে হয়েছিল? নির্ভয়া ফান্ড 2012, 2013 না 2015 না 2018? অবশ্যই 2013 সালে নির্ভয়া ফান্ড চালু হয়েছিল। নির্ভয়া ফান্ড 2013 সালে দিল্লিতে ঘটে যাওয়া নির্মম গণধর্ষণ ঘটনার পরে চালু করা হয়েছিল, ঠিক আছে। এই তহবিল নারীদের নিরাপত্তা এবং সুরক্ষা বৃদ্ধির জন্য প্রকল্প এবং উদ্যোগ সমর্থন করার জন্য তৈরি করা হয়েছে। এর অধীনে ওয়ান স্টপ সেন্টার, ওমেন হেল্পলাইন এবং মহিলা পুলিশ, স্বেচ্ছাসেবক প্রকল্প এবং অন্যান্য নিরাপত্তার উদ্যোগ অর্থায়ন করা হয়। বোঝা গেল? নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, পিওএসএইচ অ্যাক্ট পাস কত সালে হয়েছিল? 2013 সালে। পিওএসএইচ মানে কি? পিওএসএইচ অ্যাক্ট পাস 2013 সালে হয়েছে। পিওএসএইচ অ্যাকচুয়ালি কি না, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্ক প্লেস, ঠিক আছে। অ্যাক্ট 2023 দ্যাট ইজ পিওএসএইচ অ্যাক্ট 2023 সালে পাস করা, 2013 সালে পাস করা হয়েছে, 2013। আর এই বলছে এই আইন কর্মক্ষেত্রে এই আইন কি দেখাচ্ছে দেখো, এই আইন দেখাচ্ছে কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানি প্রতিরোধ এবং নিষিদ্ধ ও প্রতিকারের জন্য একটি ব্যাপক কাঠামো প্রদান করে। ওকে, এটি বিশাখা নির্দেশিকা 1997 এর ভিত্তিতে তৈরি করা হয়েছিল এবং সকল কর্মক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। বিশাখা নির্দেশিকা 1997 এর ভিত্তিতে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। পিওএসএইচ অ্যাক্ট কোথায় প্রযোজ্য হয়? শুধু সরকারি অফিস না শুধু বেসরকারি অফিস না সব কর্মক্ষেত্রে? অবশ্যই সব কর্মক্ষেত্রে এটা কিন্তু অ্যাক্টটা হয়েছে। যেমন পিওএসএইচ অ্যাক্ট সকল ধরনের কর্মক্ষেত্রে প্রযোজ্য, সরকারি, বেসরকারি, সংগঠিত, অসংগঠিত সেক্টর, এনজিও এবং 10 বা তার বেশি কর্মচারী আছে এমন সকল প্রতিষ্ঠানে এটা কিন্তু একটা প্রতিষ্ঠিত। কারণ এটার মানেটা কি? মানেটা হচ্ছে দেখো, মানেটা কিন্তু ভালো করে দেখো, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্ক প্লেস, এটা নিয়েই কিন্তু পিওএসএইচ অ্যাক্ট তৈরি হয়েছে। সেই জন্য এটা সব জায়গায় প্রযোজ্য। বোঝা গেল? নেক্সট কোশ্চেন আসছি, 35 কোশ্চেন। সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধে আইসিসি গঠন বাধ্যতামূলক কোন আইনে? তাহলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধে আইসিসি গঠন বাধ্যতামূলক কোন আইনে? ডিভি অ্যাক্টে না পিওএসএইচ অ্যাক্টে না পস্কো অ্যাক্টে না আইপিসি অ্যাক্ট? অবশ্যই পিওএসএইচ অ্যাক্টে সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধ আইসিসি গঠনে বাধ্যতামূলক, ঠিক আছে। এইবারে দেখো এটা কেন বলছে দেখো, পিওএসএইচ অ্যাক্ট 2013 অনুযায়ী 10 বা তার বেশি কর্মচারী আছে এমন প্রতিটি হচ্ছে যে কর্মক্ষেত্রে ইন্টারনাল
কমপ্লেন্টস কমিটি দ্যাট ইজ আইসিসি গঠন বাধ্যতামূলক। ঠিক আছে, তাহলে আইসিসির পুরো নাম হচ্ছে কিন্তু এখানে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি। ওকে, আইসিসিতে কমপক্ষে 4 সদস্য থাকতে হবে, যার মধ্যে অর্ধেক মহিলা হতে হবে এবং একজন বাহ্যিক সদস্য থাকতে হবে, মানে বাইরের থেকে নেওয়া হবে একজনকে, যিনি নারী অধিকার ভিত্তিতে বিষয়ে হচ্ছে অভিজ্ঞ হতে হবে সে। এবং আইসিসি যৌন হয়রানির অভিযোগ গ্রহণ এবং তদন্ত করে। ঠিক আছে, আইসিসি তাহলে কী করে না, যৌন হয়রানির যে অভিযোগ আছে সেগুলোকে গ্রহণ করবে এবং তদন্ত করবে। ঠিক আছে, ওকে। দ্য ট্রান্সজেন্ডার পারসন অ্যাক্ট 2019 কোন অধিকার নিশ্চিত করে? ভ্রমণ অধিকার, না সমান আচরণ ও সুরক্ষা, না ভোটাধিকার, না কর ছাড়? অবশ্যই এটা কিন্তু সমান আচরণ আর সুরক্ষা প্রদান করছে এই অ্যাক্ট অনুযায়ী। ঠিক আছে, ট্রান্সজেন্ডার পারসন প্রোটেকশন অফ রাইটস অ্যাক্টস 2019 ব্যক্তিদের বৈষম্য থেকে সুরক্ষা এবং সমান আচরণের অধিকার নিশ্চিত করছে, এবং এই আইনে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের পরিচিত লিঙ্গ পরিচয়ের অধিকার, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তার সমান সুযোগ প্রদান করছে এই আইন অনুযায়ী, এবং এই ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অধিকার ও কল্যাণ রক্ষার একটি গুরুত্বপূর্ণ কিন্তু এটি পদক্ষেপ নেওয়া হয়েছে। ওকে, এই অ্যাক্ট অনুযায়ী। পরের প্রশ্নে আসা যাক, কোয়েশ্চেন নাম্বার 37 কি বলছে দেখো, হিন্দু উত্তরাধিকার আইনে কন্যার অধিকার সমান, এটা মানে কিনা, এটা মানে কি বলছে, এটা মনে হয় কিছু একটা মিস্টেক রয়েছে। যাই হোক, কী বলছে দেখো, হিন্দুর উত্তরাধিকার আইন কন্যার অধিকার সমান 2000 কত সালে হয়েছিল? 2005 সালে হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু 2005 সালে হয়েছিল। হিন্দু সাকসেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005, এটা এতটুকুই পড়বে যে হিন্দু সাকসেশন দ্যাট ইজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে লাগু হয়েছে। তাহলে হিন্দু, এটা কিন্তু অ্যাকচুয়ালি কী আছে না, হিন্দু সাকসেশন অ্যাক্ট। ওকে, এটা কত সালে হয়েছে না, হিন্দু সাকসেশন অ্যাক্ট লাগু হয়েছিল 2005 সালে। 2005 সালে কিন্তু হিন্দু সাকসেশন অ্যাক্ট লাগু হয়েছিল। এটার মানেটা কি বলতে চাইছে দেখো তো, এটার মানে বলছে যে পুত্রদের কন্যা এবং পুত্রদের সমান অধিকার প্রদান করা। ঠিক আছে, কন্যা এবং পুত্রদের সমান অধিকার প্রদান করা। এই সংশোধনীর আগে কন্যারা পিতার সম্পত্তিতে সহ উত্তরাধিকারী ছিল না। 2005 সালে সংশোধনীর পর কন্যাদের কি করছে দেখো, জন্মসূত্রে সহ অধিকারী করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাদের পুত্রদের মতোই একই অধিকার, দায়িত্ব এবং দায় প্রদান করা হয়েছে। এটি লিঙ্গ সমতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টপিক। তারপরেরটা দেখো, 38 নম্বর কোশ্চেন বলছে কি বলছে দেখো, ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উমেন অ্যাক্ট পাস করা হয়েছিল কবে পাস হয়েছিল না 1986 সালে। এই অ্যাক্ট অনুযায়ী কি বলতে চাই দেখো না, 1986 সালে যে অ্যাক্টটা পাস করেছিল, এই অ্যাক্ট অনুযায়ী আমাদের বলতে চাইছে দেখো, বই, পত্রিকা, বিজ্ঞাপন, চলচ্চিত্র এবং অন্যান্য মাধ্যমে নারীর কি বলছে দেখো, অশোভন প্রতিনিধিত্ব নিষিদ্ধ করছে। ঠিক আছে, বোঝা গেছে? এই আইনে নারীকে যৌন বস্তু হিসেবে চিত্রিত করা বা তাদের মর্যাদা হানিকর উপায়ে উপস্থাপনা করা থেকে রক্ষা করছে। কিন্তু এটি নারীর সম্মান এবং মর্যাদা রক্ষার লক্ষ্যে প্রণীত হয়েছে। বোঝা গেল? ওকে, পরবর্তী প্রশ্নে আসা যাক। প্রশ্ন নাম্বার 39, ন্যাশনাল কমিশন ফর ওমেন গঠিত হয়েছিল কত সালে? 1992 সালে কিন্তু এটি গঠিত হয়েছিল। 1992 সালে ন্যাশনাল কমিশন ফর ওমেন NCW 1992 সালে গঠিত হয়েছে। এটি একটি কি বলেছে দেখো, বিধিবদ্ধ সংস্থা যা নারীর অধিকার রক্ষা এবং প্রচার করে। NCW নারীর বিরুদ্ধে বৈষম্য এবং অত্যাচারের অভিযোগ তদন্ত করে, নারী সম্পর্কিত আইন পর্যালোচনা করে এবং নীতি সুপারিশ প্রদান করে। এটি নারীর ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বোঝা গেল? 40 নম্বর প্রশ্ন দেখো, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, হ্যাঁ বলছে যে হস্টাইল ওয়ার্ক এনভায়রনমেন্ট বোঝায় কি? আরামদায়ক পরিবেশ, নিরাপদ পরিবেশ, ভয় অপমান হুমকির পরিবেশ, না প্রশিক্ষণের পরিবেশ? অবশ্যই ভয় অপমান হুমকির পরিবেশ ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? কি বলছে দেখো এখানে ব্যাখ্যা, না হস্টাইল ওয়ার্ক এনভায়রনমেন্ট যৌন হয়রানির একটি রূপ যেখানে অবাঞ্ছিত যৌন আচরণ একটি ভীতিকর, শত্রুতাপূর্ণ, অপমানজনক বা আক্রমণজনক কর্মপরিবেশ তৈরি করছে। মনে থাকবে, এর মধ্যে রয়েছে অশ্লীল মন্তব্য, অনুপযুক্ত স্পর্শ, যৌন প্রকৃতির ছবি প্রদর্শন বা অন্যান্য আচরণ যা কর্মীর কাজ করার ক্ষমতাকে প্রভাবিত করে। খুব একটা বড়সড় ভয়ঙ্কর এটা কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে? হস্টাইল ওয়ার্ক এনভায়রনমেন্ট বোঝাচ্ছে ভয়, অপমান এবং হুমকির পরিবেশ। বোঝা গেল? ওকে, নেক্সট প্রশ্নে আসা যাক। প্রশ্ন নম্বর 41 কি বলছে দেখো, বেটি বাঁচাও বেটি পড়াও কখন শুরু হয়েছে? খুব ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। 2015 সালে কিন্তু এটা শুরু হয়েছে, বেটি বাঁচাও আর বেটি পড়াও। ঠিক আছে, বেটি বাঁচাও বেটি পড়াও বিবিপি প্রকল্প 22 জানুয়ারি 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা হরিয়ানার পানিপথে চালু করা হয়। কোথায় চালু করা হয়? হরিয়ানার পানিপথে। কিন্তু এই প্রকল্পের উদ্দেশ্য হলো কন্যা ভ্রূণহত্যা প্রতিরোধ করা, কন্যা শিশু বেঁচে থাকা নিশ্চিত করা, মেয়েদের শিক্ষা নিশ্চিত করা। এটি কিন্তু একটা মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, মানব সম্পদ উন্নয়নের মন্ত্রকের একটি যৌথ উদ্যোগ কিন্তু। বোঝা গেল? আচ্ছা, প্রশ্ন 42 কি বলছে দেখো, WCD মিনিস্ট্রির বলছে পূর্ণরূপ কি, মানে ফুল ফর্ম কি? WCDর ফুল ফর্ম কি হবে না? ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। কি না? ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এর ফুল ফর্ম হচ্ছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এই মন্ত্রক নারী এবং শিশুদের অধিকার, ক্ষমতায়ন, কল্যাণ সম্পর্কিত নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য দায়ী। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আসা যাক। প্রশ্ন নম্বর 43 কি বলছে দেখো, ওয়ান স্টপ সেন্টার OSC প্রকল্পের উদ্দেশ্য কি? শিক্ষা, নাকি নির্যাতিতা নারী সহায়তা, নাকি কর্মসংস্থান, নাকি কৃষি? অবশ্যই নির্যাতিতা নারীর সহায়তা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ব্যাখ্যা কি বলছে দেখো, ওয়ান স্টপ সেন্টার OSC এক ধরনের কি না, এটা হচ্ছে যে কি করছে দেখো, এটা হচ্ছে কিন্তু নারীদের একটি ছাদের নিচে সম্মিলিত সহায়তা প্রদান করছে। এই কেন্দ্রগুলির চিকিৎসা সহায়তা, পুলিশ সহায়তা, আইনি পরামর্শ এবং মনস্তাত্ত্বিক পরামর্শ এবং অস্থায়ী আশ্রয় প্রদান করে। OSC বলছে নির্ভয়া ফান্ড এর অধীনে পরিচালিত হয়। তাহলে কিন্তু OSC যেটা, কিন্তু এটা একটা নির্ভয়া ফান্ডের অধীনে পরিচালিত হচ্ছে অবশ্যই। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে যে নির্ভয়া ফান্ডে OSC প্রকল্প চালু আছে এবং এই বলছে সহিংসতার শিকার নারীদের জন্য একটি সহজ এবং সম্মানিত সেবা প্রদান করছে। বোঝা গেল? ওকে, 44 নম্বর প্রশ্ন দেখো, মহিলা পুলিশ ভলেন্টিয়ার স্কিম শুরু করা হয় স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা, না WCD মন্ত্রক দ্বারা, না স্বাস্থ্য মন্ত্রক দ্বারা, না শিক্ষা মন্ত্রক দ্বারা? অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা এখানে শুরু করা হয়েছে। কি না? মহিলা পুলিশ ভলেন্টিয়ার স্কিম। ঠিক আছে, মহিলা পুলিশ ভলেন্টিয়ার দ্যাট ইজ MVP স্কিম স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা শুরু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রতিটি পঞ্চায়েতে 2 জন মহিলা স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয় যারা পুলিশ এবং সম্প্রদায়ের মধ্যে সেতু হিসেবে কাজ করেন। তারা নারীর বিরুদ্ধে অপরাধ সম্পর্কে সচেতন বৃদ্ধি করেন এবং অভিযোগ রিপোর্ট করতে সাহায্য করেন এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সহায়তা করেন। ঠিক আছে, ওকে, পরবর্তী প্রশ্ন নম্বর
45 কি বলছে দেখো, সুকন্যা সমৃদ্ধি যোজনা কোন বয়সের কন্যার জন্য? সুকন্যা সমৃদ্ধি যোজনা কোন বয়সের কন্যার জন্য? 0 থেকে 10 বছর বয়সের কন্যার জন্য কিন্তু এটা প্রযোজ্য। সুকন্যা সমৃদ্ধি যোজনা, দ্যাট ইজ SSY, 10 বছরের কম বয়সী কন্যা শিশুদের জন্য এটি একটি সঞ্চয় প্রকল্প। ঠিক আছে, এটি বেটি বাঁচাও বেটি পড়াও প্রচার বলছে, কী বলছে দেখো, এটা বেটি বাঁচাও বেটি পড়াও হ্যাঁ প্রচারাভিযানের অংশ হিসাবে 2015 সালে চালু করা হয়েছিল কিন্তু। বোঝা গেল? এই প্রকল্পে পিতামাতা তাদের কন্যার নামে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং উচ্চ সুদের হারে সঞ্চয় করতে পারেন। এই অর্থ কন্যার শিক্ষা এবং বিবাহের জন্য ব্যবহার করা যেতে পারে। বোঝা গেল? এবারে কোয়েশ্চেন নাম্বার 46 কী বলছে দেখো, নারী শিক্ষা পুরস্কার প্রদান করেন কোথা থেকে? প্রদান করা হয় কোথা থেকে? PM অফিস থেকে, না WCD মিনিস্ট্রি থেকে, না প্রেসিডেন্ট থেকে, না UGC থেকে? অবশ্যই অপশান বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ PM WCD মিনিস্ট্রি। ওকে, অপশান বি ইজ দ্য রাইট আনসার। কী বলছে দেখো, অপশানে কী বলছে, নারী শক্তি পুরস্কার, দ্যাট ইজ নারী শক্তি পুরস্কার কী বলছে দেখো, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক দ্বারা প্রদান করা হয়, দ্যাট ইজ WCD মিনিস্ট্রি দ্বারা প্রদান করা হয়, এবং এটি ভারতের নারীর ক্ষমতায়নে অসাধারণ অবদানের জন্য একটি ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্য সর্বোচ্চ বলছে কী বলছে না বেসামরিক সম্মান এটা একটা। এই পুরস্কার প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবসে, দ্যাট ইজ কতই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস, দ্যাট ইজ 4ই মার্চ রাষ্ট্রপতি দ্বারা প্রদান করা হয়। এটি নারীর অর্জন এবং অবদান উদযাপন করে। ওকে, নর্মাল, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নারী শক্তি পুরস্কার প্রদান কে করে না রাষ্ট্রপতি দ্বারা প্রদান করা হয়, কোথায়? না আন্তর্জাতিক নারী দিবসের দিনে। ঠিক আছে, কে করে? না এটা WCD মিনিস্ট্রি দ্বারা দেওয়া হয়। বোঝা গেল? ওকে, নেক্সট প্রশ্নে আসা যাক। প্রশ্ন নম্বর 47 কী বলছে দেখো, ন্যাশনাল পলিসি ফর ওমেন পাস হয় কত সালে? 2001 সালে, 2016 সালে, না 2020 সালে, না 2022 সালে? অবশ্যই এটা কিন্তু 2001 সালে ন্যাশনাল পলিসি ফর ওমেন পাস করা হয়। যেমন ন্যাশনাল পলিসি ফর ওমেন 2001 ভারত সরকার দ্বারা গৃহীত হয়েছিল। এই নীতি নারীর অগ্রগতি, উন্নয়ন এবং ক্ষমতায়নের জন্য একটি ব্যাপক কাঠামো প্রদান করে। এটি স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক ক্ষমতায়ন সিদ্ধান্ত গ্রহণ করে এবং আইনি অধিকার, সহিংসতার থেকে সুরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে, লক্ষ্য এবং কৌশল নির্ধারণ করে। 2016 সালে এটি নতুন খসড়া নীতি প্রস্তাব করা হয়েছিল। তাহলে এটা নিয়ে ডাউট হতে পারে যে ন্যাশনাল পলিসি ফর ওমেন পাস হয়েছিল কিন্তু 2001 সালে, আর নতুন খসড়া কত সালে খসড়া তৈরি হয়েছিল? না নতুন খসড়া নীতি তৈরি হয়েছিল কিন্তু 2016 সালে। এটা কিন্তু মনে রাখবে। ওকে, তারপরে দেখো 48 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, উজ্জ্বলা স্কিমের উদ্দেশ্য কি ছিল? মানব পাচার রোধ করা, না শিক্ষার বিস্তার করা, না কর্মসংস্থান, না স্বাস্থ্যসেবা? অবশ্যই এখানে কী হবে? মানব পাচার রোধ করা। উজ্জ্বলা স্কিম মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রক দ্বারা কি বলছে দেখো, বাণিজ্যিক যৌন শোষণের জন্য প্রচার, প্রতিরোধ এবং উদ্ধার করা এবং বলছে কি বলছে দেখো, পুনর্বাসন এবং একত্রীকরণের জন্য চালু করা হয়েছিল। এই প্রকল্প প্রচারের শিকার নারী এবং মেয়েদের আশ্রয়, খাদ্য, পোশাক, চিকিৎসা সুবিধা, আইনি সহায়তা, কাউন্সেলিং এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে। তাহলে অনেক জায়গায় যে পাচার হচ্ছে, মেয়ে পাচার হচ্ছে, ছোটো ছোটো মেয়ে পাচার হচ্ছে, এই পাচার রোধ করতে কিন্তু উজ্জ্বলা স্কিম আমাদের আয়োজিত করা হয়েছিল। আচ্ছা, আমাদের লাস্ট প্রশ্ন 49 নম্বর প্রশ্ন দেখো কি বলছে না 49 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, MGNREGA তে পুরুষ নারীকে সমান মজুরি কে নিশ্চিত করে? আচ্ছা, MGNREGA এর ফুল ফর্মটা কি দেখো তো না, MGNREGA এর ফুল ফর্মটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। বোঝা গেল? খুব কিন্তু ইম্পর্ট্যান্ট।
এটা কিন্তু সমান মজুরি, নারীদের সমান মজুরি কে নিশ্চিত করে? এটা সংবিধান নিশ্চিত করে। বোঝা গেছে? এটা কিন্তু সংবিধান নিশ্চিত করে। হ্যাঁ, এটা হচ্ছে কোন নম্বর সংবিধানের অনুচ্ছেদ 39D এর ভিত্তিতে পুরুষ এবং নারীর জন্য সমান কাজের জন্য সমান মজুরি নিশ্চিত করে এবং এই আইন গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের প্রতি বছর কমপক্ষে 100 দিনের মজুরি কর্মসংস্থানের আইনি গ্যারেন্টি প্রদান করে এবং লিঙ্গ বৈষম্য ছাড়াই সমান মজুরি প্রদান করে। তাহলে যে 100 দিনের কাজ, ওটা কিন্তু এখান থেকে এসছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, লাস্ট প্রশ্ন আমাদের যেটা আসছে সেটা কি না, লাস্ট প্রশ্ন আসছে সদর, কি বলছে, সদর গ্রিড স্কিম কার জন্য? কার জন্য বলো? সদর গ্রিড স্কিম কার জন্য? শ্রমিক, না ভবঘুরে নারী, না শিশু, না বয়স্ক? অবশ্যই এখানে হবে ভবঘুরে নারী, মানে যার কোনো ঠিকানা নেই। ঠিক আছে? কঠিন পরিস্থিতিতে থাকা নারীদের জন্য এটি এটি এর জন্য একটি প্রকল্প। এটি পরিবার এবং সামাজিক সহায়তা ছাড়া নারী, সহিংসতার শিকার নারী বা বিধবা, হ্যাঁ, সহিংসতার শিকার নারী যেগুলো হয়, বা বিধবা বা পরিত্যক্ত নারী বা কারাগার থেকে মুক্তি নারী বা প্রাকৃতিক দুর্যোগের শিকার নারীদের আশ্রয়, খাদ্য, পোশাক, চিকিৎসা সুবিধা, আইনি সহায়তা, বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করেন কিন্তু। ঠিক আছে? এই স্কিমে এটি তাদের কি বলছে, পুনর্বাসন এবং আত্মনির্ভরতার লক্ষ্যে কাজ করা হয়েছে। তাহলে আজকে টোটাল 50টা কোয়েশ্চেন আমরা করলাম, খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। পরবর্তী ভিডিওতে আরও কিছু প্রশ্ন রয়েছে। টোটাল আমাদের এখানে 116টি প্রশ্ন রয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।